আসসালামু আলাইকুম। আজকে সুশাসনের নির্দেশক সমূহ উল্লেখ করো। অর্থাৎ কি, কি বিষয়গুলো থাকলে সুশাসন প্রতিষ্ঠা থাকে সেই বিষয় নিয়ে আলোচনা করব। সুশাসন প্রত্যয়টি এখানে দেখো যেহেতু শাসন অর্থাৎ মূল শব্দের সাথে সুযুক্ত হয়েছে এজন্য সুশাসন একটি প্রত্যয়। আর এই প্রত্যয়টি বর্তমান বিশ্বায়নের যুগে একটি বহুল আলোচিত বিষয়। আধুনিক কল্যাণমূলক রাষ্ট্র অর্থাৎ কল্যাণমূলক রাষ্ট্র বলতে যে রাষ্ট্রগুলো জনগণের কল্যাণে বা জনগণের স্বার্থে কাজ করে সেই রাষ্ট্রই হচ্ছে কল্যাণমূলক রাষ্ট্র। এ ধারার সাথে সুশাসন ধারণা অঙ্গাঙ্গিভাবে জড়িত। অর্থাৎ কল্যাণমূলক রাষ্ট্রে যদি সুশাসন প্রতিষ্ঠা না থাকে তাহলে সেই রাষ্ট্রকে কল্যাণমূলক রাষ্ট্র বলা যায়। সুশাসন বলতে যেখানে সঠিক শাসন ব্যবস্থা বিরাজমান থাকে। এর মাধ্যমে কিভাবে রাষ্ট্র পরিচালিত হবে, দেশের জনগণ কিভাবে শাসিত হবে, রাষ্ট্র জনগণের সম্পর্ক কেমন হবে ইত্যাদি ধারণা পাওয়া যায়। সত্যিকার অর্থে সুশাসন অর্থ হচ্ছে প্রকৃত অর্থে আইনের শাসন প্রতিষ্ঠা করা। সুশাসন অর্থ হচ্ছে আইনের শাসন প্রতিষ্ঠা করা, অর্থাৎ আইনসভা কর্তৃক কিছু আইন প্রণয়ন করা থাকবে, সেই আইনের ভিত্তিতে কি হবে, রাষ্ট্র কার্যাবলী পরিচালিত হবে। সুশাসনের প্রবক্তাগণ সরকারের স্বচ্ছতা এবং জবাবদিহিতার উপর অধিক জোর দিয়েছেন। সরকারের স্বচ্ছতা অর্থাৎ সরকার যে কাজ গুলো করবে সেই কাজের গুলোর মধ্যে স্বচ্ছতা থাকতে হবে, অর্থাৎ নির্ভুলতা থাকতে হবে, সেখানে ভুল থাকবে না, এবং জবাবদিহিতা অর্থাৎ সরকার রাষ্ট্রের জন্য যে কার্যাবলী পরিচালনা করবে সেই কার্যাবলীর জন্য সরকার কি করবে, জনগণের কাছে অর্থাৎ আইনসভার কাছে সেগুলো কি করতে হবে, জবাবদিহি দিতে হবে। কেননা সরকারের স্বচ্ছতা ও জবাবদিহিতা রাষ্ট্রকে দুর্নীতিমুক্ত করে জনগণের কল্যাণের পথকে সুগম করে। সরকার যদি নির্ভুলভাবে শাসন কার্য পরিচালনা করে এবং তার কাজের জন্য যদি জবাবদিহি দিতে হয় তাহলে সেই রাষ্ট্র কি হয়, দুর্নীতিমুক্ত থাকে এবং সেখানে কল্যাণমূলক রাষ্ট্র প্রতিষ্ঠা হয়। সুশাসনের মাধ্যমে শাসক ও শাসিতের মধ্যে এক ধরনের সুসম্পর্ক সৃষ্টি হয়। শাসক অর্থাৎ রাষ্ট্র পরিচালনায় যারা ক্ষমতায় থাকবে তারা শাসক, আর সাধারণ যে সমস্ত জনগণ থাকবে এরা হচ্ছে শাসিত শ্রেণী। এক্ষেত্রে শাসক শ্রেণী শাসিত শ্রেণীর মধ্যে যদি সুসম্পর্ক বজায় রাখতে হয় তাহলে সেখানে সুশাসন অবশ্যই প্রতিষ্ঠা করতে হবে। কারণ সুশাসন যদি প্রতিষ্ঠা না থাকে, সরকার যদি ঠিকমতো ভোটাধিকার না দেয়, ঠিকমতো যদি অন্যান্য অধিকারগুলো যদি না দেয়, তাহলে সেক্ষেত্রে সেখানে শাসক এবং শাসিতের মধ্যে সুসম্পর্ক থাকবে না। এরপর দেখো সুশাসন নির্দেশ। সুশাসন প্রত্যেকটি যে কোনো দেশের সার্বিক উন্নয়নের জন্য অপরিহার্য। অর্থাৎ একটা রাষ্ট্র রাজনৈতিক, অর্থনৈতিক, সামাজিক দিক থেকে সব দিক থেকে যদি উন্নয়ন করতে হয় তাহলে সেখানে অবশ্যই সুশাসন প্রতিষ্ঠা রাখতে হবে। যদিও ধারণাটি পশ্চিমাদের জন্য অধিকতর উপযুক্ত। পশ্চিমাদের জন্য কেন বলতে, কারণ পশ্চিমা যে সমস্ত দেশগুলো আছে সেখানে সুশাসন প্রতিষ্ঠা আছে, এজন্য কিন্তু সেখানে এই কথাটা বলছে যে পশ্চিমার জন্য অধিকতর। মুক্ত বাণিজ্য যুগে উন্নয়নশীল দেশের জন্য কম গুরুত্বপূর্ণ নয়। অর্থাৎ মুক্ত বাণিজ্য অঞ্চল বলতে, মুক্ত বাণিজ্য যুগ বলতে অর্থাৎ যেখানে আছে পুঁজিবাদী বলা যায়, অর্থাৎ অবাধ বাণিজ্য, কোনো দেশ বা সরকার কি করতে পারবে না, হস্তক্ষেপ করতে পারবে না যে বাণিজ্য বা ব্যবসা বাণিজ্যে, সেটা হচ্ছে মুক্ত বাণিজ্য। কারণ বিশ্বের সাথে তাল মিলিয়ে চলতে গেলে উন্নত দেশের সাথে প্রতিযোগিতা টিকে থাকতে হবে। এই দৃষ্টিকোণ থেকে সুশাসন পদ্ধতি অত্যন্ত গুরুত্বপূর্ণ। নিম্নে সুশাসন নির্দেশসমূহ উল্লেখ করা হলো। প্রথমে আছে হচ্ছে 1 নম্বরে জবাবদিহিতা। সুশাসনের নির্দেশক আলোচনা করতে গেলে প্রথমে চলে আসা হচ্ছে জবাবদিহিতার বিষয়টি। অর্থাৎ সরকার তার কার্যাবলীর জন্য জনগণ বা আইনসভার কাছে জবাবদিহি দিতে হবে। কারণ জবাবদিহিমূলক শাসন ব্যবস্থা, যে শাসন ব্যবস্থায় কি আছে, জবাবদিহিতা আছে, সেটা হচ্ছে জবাবদিহিমূলক শাসন ব্যবস্থা। ব্যতি রেখে সুশাসন কল্পনা করা যায় না। অর্থাৎ সরকার বা কোনো ক্ষমতাশালী যদি ব্যক্তি তার কাজের জন্য যদি জবাবদিহি দিতে না হয় তাহলে সেই শাসন ব্যবস্থা দুর্নীতি হচ্ছে যুক্ত হবে, সেখানে দুর্নীতিমুক্ত থাকবে না এবং সেখানে উন্নয়ন সম্ভব নয়। শাসকের মধ্যে যখন আমরা জবাবদিহিতার মনোভাব দেখতে পাবো তখনই আশা করব তাদের দ্বারা সুশাসন প্রতিষ্ঠা সম্ভব। অর্থাৎ একটা নির্দিষ্ট সময়ে দেখা যাচ্ছে যে বাজেট প্রণয়ন হয়, কোন কোন খাতে কি পরিমাণ অর্থ ব্যয় হয়েছে, এইসব বিষয়গুলো নিয়ে কিন্তু সরকার কিন্তু জাতি আইনসভার কাছে কিন্তু জবাবদিহি দেয়। এটা গুরুত্বপূর্ণ উপাদানের জন্য জবাবদিহিতা না থাকলে সরকারি নীতি প্রণয়ন বাস্তবায়ন পক্ষপাত দুষ্ট হয়ে যেতে পারে। সরকারি নীতি প্রণয়ন অর্থাৎ সরকার যে সমস্ত আইন প্রণয়ন করতেছে সেই আইনটা যে বাস্তবায়ন করতেছে এটা খারাপ দিকে চলে যাবে। বস্তুত জবাবদিহিতা ব্যতীত কোনো দেশের সুশাসন আশা করা যায় না। আর জবাবদিহিতা নির্ভর করে মূলত কোনো দেশের রাজনৈতিক কাঠামো এবং সাংস্কৃতিক মূল্যবোধ, নৈতিকতার উপর। এরপরে হচ্ছে বিচার ব্যবস্থার স্বাধীনতা। বিচার ব্যবস্থার স্বাধীনতা সুশাসনের অন্যতম একটি নির্দেশক। অর্থাৎ সুশাসন প্রতিষ্ঠা করার জন্য বিচার বিভাগকে আছে স্বাধীন হতে হবে। কিন্তু বিচার বিভাগ হচ্ছে আইন বিভাগ এবং শাসন বিভাগ কিন্তু বিচার বিভাগকে নিয়ন্ত্রণ করে।
পৃথিবীর যে কোনো সভ্য দেশের শাসন ব্যবস্থায় বিচার বিভাগের স্বাধীনতা থাকা উচিত। একটি দেশের সুশাসন নিশ্চিত করতে যুগোপযোগী স্বাধীন বিচার ব্যবস্থার কোনো বিকল্প নেই। অর্থাৎ যে দেশের শাসন বিভাগ বিচার বিভাগকে নিয়ন্ত্রণ করে সেই দেশের সুশাসন প্রতিষ্ঠা থাকে না। কারণ শাসন বিভাগের সদস্য কোনো যদি অন্যায় কাজ করে তাহলে কিন্তু বিচার বিভাগের উপর তাদের হস্তক্ষেপ থাকার কারণে কিন্তু তারা সেই অন্যায় থেকে বেরিয়ে আসতে পারে। নির্বাহী বিভাগ কিন্তু শাসন বিভাগ। নির্বাহী বিভাগ যদি বিচারিক ক্ষমতা পায় তাহলে সুষ্ঠু ও নিরপেক্ষ বিচার করা সম্ভব হয় না। তারা অন্যায় কাজ করতেছে, নির্বাহী বিভাগের সদস্যরা কি করতেছে, অন্যায় কাজ করতেছে, অন্যায় কাজ করে তারা বিচার বিভাগকে যেহেতু নিয়ন্ত্রণ করতেছে সেই সাথে কিন্তু বর্তমান বাংলাদেশে কিন্তু এটা হচ্ছে আহ বিভিন্ন রাজনৈতিক নেতাকর্মী যারা ক্ষমতায় আছে এরা যদি কোনো অন্যায় করে তাহলে কিন্তু এই বিচারিক বা বিচার বিভাগের নিয়ন্ত্রণের ফলে কিন্তু তারা সেই অন্যায় কাজ থেকে কিন্তু বেরিয়ে আসতেছে। এরপরে দেখো জনগণের অংশগ্রহণ। যে কোনো কর্মসূচিকে সফল করে তোলার জন্য জনগণের অংশগ্রহণ নিশ্চিত করতে হবে। তাই অংশগ্রহণকে সুশাসনের অন্যতম নির্দেশক হিসেবে গণ্য করা যায়। যে কোনো কর্মসূচি সফল করে তোলার জন্য জনগণের অংশগ্রহণ নিশ্চিত করতে হবে। অর্থাৎ জনগণ বিভিন্ন রাষ্ট্রীয় বিভিন্ন কাজে কি করবে, অংশগ্রহণ করবে, তাহলে পরে সেখানে সুশাসন প্রতিষ্ঠার কাজ। জনগণ যদি সেই কাজে অংশগ্রহণ না করে, যেমন ভোটের সময় ভোট দেবে, বিভিন্ন যে সমস্ত নাগরিক অধিকারগুলো আছে সেই সমস্ত অধিকারগুলো সে ভোগ করবে এবং রাষ্ট্রপতি তার দায়িত্ব কর্তব্য থাকে, সেই দায়িত্ব কর্তব্য পালন করাই হচ্ছে জনগণের অংশগ্রহণ কিন্তু হয়ে যায়। এক্ষেত্রে অংশগ্রহণ বলতে নীতি প্রণয়ন বা নীতি নির্ধারণ বাস্তবায়নে যতদূর সম্ভব জনগণকে সম্পৃক্ত করাকে বোঝায়। অর্থাৎ একটা আইন প্রণয়ন হচ্ছে সেখানে জনগণের মতামত দরকার হয়, আর জনগণের মতামত কিন্তু প্রত্যক্ষভাবে না হয় কিন্তু পরোক্ষভাবে হয়, কারণ আমরা আমাদের সুনির্দিষ্ট একটি অঞ্চল থেকে আমরা কিন্তু এমপি নির্বাচন করি। এরপর দেখো আইনগত ভিত্তি। সুশাসনের অন্যতম নির্দেশক হচ্ছে আইনের একটি গ্রহণযোগ্যতা ভিত্তি থাকবে। অর্থাৎ একটা দেশ পরিচালিত হতে হলে পারে তাকে আগে একটা আহ সেই রাষ্ট্রের আগে আইন দরকার, একটা সংবিধান দরকার, সেই অনুযায়ী রাষ্ট্র পরিচালিত হবে, যাকে আমরা প্রেডিক্টেবিলিটি বলতে পারি। কারণ এটি থাকলে সরকারের খামখেয়ালিপনা কমে যাবে, অর্থাৎ সরকার তার কাজ নিয়ে খামখেয়ালিপনা কম করবে। এর ফলে সরকার যুক্তিযুক্ত এবং সর্বজন গ্রাহ্য সিদ্ধান্ত নিতে সক্ষম হবে। এরপরে আছে মত প্রকাশের স্বাধীনতা। সুশাসনের একটি গুরুত্বপূর্ণ নির্দেশক হলো মত প্রকাশের স্বাধীনতা। যে কোনো বহুদলীয় গণতান্ত্রিক দেশে সুশাসন নিশ্চিত করলে স্বাধীন মত প্রকাশের অধিকার দিতে হবে। মত প্রকাশের অধিকার অর্থাৎ মত প্রকাশটা আমরা করে থাকি হচ্ছে সাধারণত ভোটাধিকারের মাধ্যমে। এরপরে হচ্ছে দেখো 6 নম্বরে আছে স্বচ্ছতা। সুশাসনের অন্যতম একটি নির্দেশক হচ্ছে স্বচ্ছতা। স্বচ্ছতা বলতে নির্ভুলতা বোঝায়। কোন দেশের উন্নয়ন তথা সুশাসন নিশ্চিত কল্পে সরকারের স্বচ্ছতা নিশ্চিত করা প্রয়োজন। সরকারের সরকারের কার্যাবলীগুলোকে নির্ভুল হতে হবে। সাধারণত স্বচ্ছতা বলতে জনগণের নিকট সরকারের নিয়ম কানুন ও সিদ্ধান্তগ্রহণ বাস্তবায়ন সম্পর্কে তথ্যের অবাধকরণকে বোঝায়। অর্থাৎ কোনো ভুল ত্রুটি করলে পারে সরকার সেটা জানাবে এবং কোনো তথ্য সে গোপন করবে না। সরকারি সিদ্ধান্তে অস্পষ্টতা জনগণকে সংশ্লিষ্ট বিষয়ে প্রভাবিত করে এবং জনগণ সরকারের বিভিন্ন উন্নয়ন কার্যকলাপ সম্পর্কে জানতে পারে, সেই সম্পর্কে জনগণকে সচেতন করে সরকারকে জবাবদিহিতার মুখোমুখি করে তুলতে হবে। অর্থাৎ সরকার কি কাজ করতেছে, কোথায় কিভাবে ব্যয় করলো, বা এর কোনো কেন এরকম ভুল ত্রুটি হলো, এইসব বিষয়গুলোর ক্ষেত্রে কিন্তু জনগণ সরকারের কাছে কিন্তু জানতে পারে। আইনের শাসন এবং মানবাধিকার নিশ্চিতকরণ। সুশাসন ব্যবস্থা নিশ্চিত করার জন্য আইনের শাসন নিশ্চিত করতে হবে। অর্থাৎ আইনের শাসন যদি কোনো রাষ্ট্রে প্রতিষ্ঠা থাকে তাহলে সেখানে সুশাসন থাকে। আর আইনের শাসন নামে যদি শাসন বিভাগ বা নির্বাহী বিভাগ এরা যদি হস্তক্ষেপ করে তাহলে কিন্তু সেখানে সুশাসন প্রতিষ্ঠা থাকবে না। যেখানে মানবাধিকারের বিষয়টিও অঙ্গাঙ্গি ভাবে জড়িত, কারণ বর্তমান গণতন্ত্রের যুগে বিশ্বব্যাপী আইনের শাসন ও মানবাধিকার ইস্যুটি অতি গুরুত্বের সাথে বিবেচনা করা হচ্ছে। কারণ সুশাসন প্রতিষ্ঠা বর্তমান মানবাধিকারের বিষয়টাও অনেক জড়িত, যেমন রোহিঙ্গা বিষয়টি আছে, এটা কিন্তু সেখানে আইনের শাসন কিন্তু প্রতিষ্ঠা না থাকায় কিন্তু তারা এখন অবহেলিত, সেখানে মানবাধিকার বিষয়টি কিন্তু এসেছে। উপসাগর উপযুক্ত আলোচনা থেকে বোঝা যায় সুশাসন বিষয়টি উপাদান বা নির্দেশক কার্যকরী। এই নির্দেশকগুলোর যথার্থ বাস্তবায়নে সরকারি ও বেসরকারি খাতগুলোর প্রচেষ্টা অত্যন্ত গুরুত্বপূর্ণ। অর্থাৎ সরকারি বেসরকারি উভয় খাতকে এই বিষয় নিয়ে কাজ করতে হবে।